সংখ্যারাই ধারণার জন্ম দেয়। ঈশ্বর ও দানবের ভাবনার পেছনেও কাজ করে ওই সংখ্যারাই। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গ্রিসে বলেছিলেন পিথাগোরাস। তবে কিভাবে ওই সংখ্যার খেলায় সংখ্যালঘু আর সংখ্যাগুরুর সমীকরণ রাজনীতিতে দাপিয়ে বেড়ায় আর হিংসার আগুনে ৭ বছরের শিশুর প্রাণটা চলে যায়, না, পিথাগোরাসের কোনো উপপাদ্যে আপনি সেসব পাবেন না। কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে সীমান্তের দুই পারেই সেই সমীকরণের খেলা পুরো দমে চলছে। বাংলাদেশে আবার নৃশংস মৌলবাদের আঘাতে রক্তাক্ত হচ্ছে মানুষ। হিন্দু যুবককে খুনের রিলস বানানো হচ্ছে, মুসলমান ঘরে ৭ বছরের শিশুকে জীবন্ত জ্বালিয়ে দেয়া হচ্ছে। আর ভোটমুখী পশ্চিমবঙ্গে আবার সংখ্যালঘু ভোট ব্যাংকের দখল নিতে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিযোগিতা। না, তাতে হিংসার ছোবল এখনও নেই, তবে দখলদারির রাজনীতি এখনই বহু প্রশ্ন তুলে দিয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের সভার বিষয়। ওপারে দেখছি ভোট আসতেই হিন্দু প্রাণটা ঝরল, আর এপারে দেখছি মুসলিম ভোটে দড়ি টানাটানি বাড়ল। দুপারেই আজ সংখ্যালঘুরা ভোট বাক্সের বোড়ে। রাজনীতি আজ দাঁড়িয়েছে এসে কানাগলির মোড়ে। আজ আমার প্রথম বক্তা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। শুভ সন্ধ্যা। রাজনীতি আজ কানাগলির মোড়ে দাঁড়িয়েছে কিনা সেটা আগামী দিনে অতি অবশ্যই ভারতবর্ষের যারা নাগরিক, যারা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, তারা নিশ্চয়ই জবাব দেবেন। আমি খালি ইতিহাসের পুরনো স্মৃতিকে উস্কে দিয়ে মানুষের কাছে একটি বার্তা দিয়ে আমার কথা শুরু করতে চাই। লুথারিয়ান পাদ্রী মার্টিন নিমলার বলেছিলেন, যখন হিটলার জার্মানির বুকে রাজত্ব করছিলেন, নিমলার বলেছিলেন যে হিটলার প্রথমে আক্রমণ করলো সোশ্যালিস্টদের। আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আমি তো সোশ্যালিস্ট নই। হিটলার তারপরে আক্রমণ করলো যারা ট্রেড ইউনিয়ন করে তাদের। আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আমি তো শ্রমিক নই, আমি তো ট্রেড ইউনিয়ন করি না। হিটলার তারপরে হত্যা করা শুরু করলো ইহুদিদের। আমি প্রতিবাদ করিনি, কারণ আমি তো ইহুদি নই। এরপরে হিটলার যখন আমাদের উপর আক্রমণ করলো, আমি চিৎকার করলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন আমাকে বাঁচানোর জন্য কোনো সোশ্যালিস্ট, কোনো ট্রেড ইউনিয়ন লিডার, কোনো ইহুদি বেঁচে ছিলেন না। অর্থাৎ হিটলার যে আর্য সমাজের প্রতিনিধিত্ব করতেন, যে মানসিকতা নিয়ে উনি ইহুদিদের হত্যা করেছিলেন, যে মৌলবাদী মানসিকতাকে নিয়ে, অর্থাৎ হিটলারের সময় ইহুদিকে হত্যা করার যে মৌলবাদী মানসিকতা ছিল, সেটাই কখনো বাংলাদেশে জামাতের নামে আর কখনো ভারতবর্ষে আরএসএসের সনাতনী হিন্দু ধর্মের নামে দু দেশের মানুষ পরিলক্ষিত করছে। আসলে এই দেশ আর ওই দেশের মধ্যে আদৌ কোনো তফাৎ আছে কিনা এই মুহূর্তে এই মৌলবাদী শক্তিকে নিয়ে, এটা আমরা কেউ বুঝতে পারছি না। বরাবর এটা ইতিহাসে পর্যালোচনা করলে দেখা গেছে, যখনই কোনো দেশের ক্ষমতা কোনো মৌলবাদী শক্তির হাতে চলে যায়, তখন সেই মৌলবাদী শক্তির দ্বারা পরিচালিত দেশের অবশ্যম্ভাবী সর্বনাশ আসন্ন। এবং এরা পরস্পরের পরিপূরক। অর্থাৎ বাংলাদেশে যদি জামাত ক্ষমতাশালী হয়, তাহলে ভারতবর্ষে আরএসএস ক্ষমতাশালী হবে। ভারতবর্ষে যদি আরএসএস ক্ষমতাশালী হয়, তাহলে বাংলাদেশে জামাত ক্ষমতাশালী হবে। অর্থাৎ বাংলাদেশের বুকে যখন দীপু দাসকে পুড়িয়ে মারা হয়, ভারতের সরকার কূটনৈতিকভাবে সেটার পর্যালোচনা না করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে, তারা তাদের রাজনৈতিক দলকে দিয়ে মিটিং করাবেন, মিছিল করাবেন, স্লোগান দেওয়াবেন, কিন্তু কূটনৈতিক কর্তব্য যেটা করা উচিত ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল, সেই প্রয়োজনীয় পদক্ষেপ দেখাবেন না। এবং সমস্ত দেশে আপনি লক্ষ্য করে দেখবেন, ইতিহাস বলে যে সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী
তাদের নিজেদের কাজে বরাবর সেই দেশের যারা সংখ্যালঘিষ্ঠ মৌলবাদী তাদের ব্যবহার করেছে। এটা ইতিহাসে বারংবার হয়েছে। আপনি যদি বলেন বিজেপি তাহলে কিভাবে ব্যবহার করছে, দেখুন বাইরের রাজ্যে বিজেপি মিমকে ব্যবহার করছে। পশ্চিমবাংলার বুকে 2021 সালে কাদের ব্যবহার করা হয়েছিল? আইএসএফকে। 2026 সালে 26 সালের বিধানসভা নির্বাচনে কে ব্যবহৃত হবেন সেটা বাংলার মানুষ নিশ্চিতভাবে আগামী দিনে দেখতে পারবেন। এটা যারা মৌলবাদী শক্তি, এটা তাদের পরিকল্পনা। এবং এখন দেখুন না ভারতবর্ষের বুকে ইতিহাস কি বলে। ভারতবর্ষের বুকে এখানে আমাদের গ্রাহাম স্ট্রিটেলসকে পুড়িয়ে মারা হয়েছে, আফরাজুলকে পুড়িয়ে মারা হয়েছে, জুনেইদ আখলাকদের মারা হয়েছে। আর এই মৌলবাদীদের বিরুদ্ধে দুদেশেই যারা প্রতিবাদ করতে গেছে, যে সমস্ত যারা সেকুলার বলে দাবি করে যে সমস্ত মানুষেরা, তারা বুদ্ধিজীবী হলেও তাদের হত্যা করা হয়েছে। ভারতবর্ষের বুকে সফদার হাসমি থিয়েটারের কর্মী, তাকে রাস্তায় হত্যা করেছে আরএসএস। গৌরী লঙ্কেশ, তাকে হত্যা করেছে আরএসএস। আবার বাংলাদেশের বুকেও দেখুন হাসিনার আমলে অভিজিৎ রায়কে খুন করা হয়েছিল। অর্থাৎ যারা প্রতিবাদ করেছে তাদের প্রত্যেককে খুন করা হয়েছে। আমি তাই বলছি এই মৌলবাদীদের কোনো আলাদা করে আইডেন্টিফিকেশন আপনি করতে পারবেন না। আপনি লক্ষ্য করে দেখুন বিজেপির এজেন্ডা কি। যতদিন উল্টো দিকে সংখ্যালঘু মানুষেরা থাকবেন, অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা থাকবেন, ততদিন তাদের এজেন্ডা একটা থাকবে যে ওদের বিরুদ্ধে লড়াই করো, ধর্মের ভিত্তিতে ভারতটাকে ভাগ করে দাও। এবার যেদিন দেখবেন যে ওই দিকের শক্তিটা কমে যাচ্ছে, দেখবেন তখন নিজেদের মধ্যে লড়াই শুরু হবে। আজকে বাংলাদেশে কি হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করতে করতে যখন হিন্দুদের সংখ্যাটা ক্রমশ কমে আসছে, আজকে জামাত নিজেরাই নিজেদের লোকদের খুন করছে। ভারতবর্ষের বুকেও তাই হবে। যখন দেখবেন অত্যাচার করতে করতে, উল্টো দিকের মানুষকে কোণঠাসা করতে করতে যখন তাদের লড়াইটা বন্ধ হয়ে যাবে, তখন হিন্দুদের মধ্যে লড়াইটা সংক্রমিত হবে। তখন সেই লড়াইটা ছড়িয়ে যাবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের উপরে। তখন দেখা যাবে কিভাবে ব্রাহ্মণ্যবাদকে ভারতবর্ষের উপরে চাপিয়ে দেওয়া যায়, সেই সংগ্রামটা শুরু হবে। আমরা বাংলায় হিন্দু ধর্ম বলতে কি বুঝি? আমরা বাংলায় হিন্দু ধর্ম বলতে বুঝি চৈতন্যদেবের হিন্দু ধর্ম, যিনি রাস্তায় নেমে হরে কৃষ্ণ সংকীর্তন করতে নেমেছিলেন, যার সঙ্গে জবন রুইদাস খোল বাজিয়েছিলেন, তিনি ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের। আমাদের পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, যত মত তত পথ। আমরা দেখছি সেই হিন্দু ধর্মকে একটা নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটাকে সনাতনী হিন্দু ধর্ম বলে আমাদের উপর দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, প্রত্যেকে দলমত নির্বিশেষে তার প্রতিবাদ করেছে। কিন্তু আপনারা বলুন তো, বাংলাদেশের দীপু দাসের হত্যাটা যেরকম অন্যায়, ঠিক তেমনিভাবে 31 বছর বয়সী পরিযায়ী শ্রমিক নাম নারায়ণ বাঘেলকে বাংলাদেশি বলে যে কেরলে হত্যা করা হলো, সেটা অন্যায় নয়? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। অর্থাৎ মৃত্যু সবসময় মৃত্যু, সেটা কোন ধর্মের লোক, এইটাকে যে সবার আগে আইডেন্টিফিকেশন করা হচ্ছে, এটাই হচ্ছে মৌলবাদীদের প্রথম এবং প্রধান শক্তি। এবার বাংলাদেশের কাছে আপনি কি আশা করবেন? ওটা তো একটা আলাদা রাষ্ট্র। আমি ভারতবর্ষের কথা বলবো, আমি বাংলার কথা বলবো। আপনারা কেউ বলতে পারবেন যে বাংলায় রাজনীতি করতে গিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ডেভেলপমেন্টের কাজ করেছেন, গরিব মানুষের জন্য যে কাজ করেছেন, সেখানে কোনোদিন তিনি ধর্মের ভেদাভেদ করেছেন? কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ধর্মের লোক পায়, না সব ধর্মের লোক পায়? স্বাস্থ্যসাথী কার্ড নির্দিষ্ট কোনো ধর্মের লোক পায়, না সব ধর্মের লোক পায়? আমি যদি জিজ্ঞাসা করি লক্ষ্মীর ভাণ্ডার কোনো নির্দিষ্ট ধর্মের লোক পায়, না সব ধর্মের লোক পায়? কোনো দিন ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে তিনি যেরকম ধর্মের বেড়াজাল উপেক্ষা করেছেন, ঠিক তেমনিভাবে ভাষার বেড়াজালও উপেক্ষা করেছেন। অনেকে আমাদের বলেন আমরা কেন জয় বাংলা স্লোগান দেব, ওটা নাকি বাংলাদেশের স্লোগান। আপনি আমায় বলুন তো, তিস্তা চুক্তি যখন কেন্দ্রীয় সরকার করে ফেলেছিল প্রায়,
বাধা দিয়েছিল কে? মমতা ব্যানার্জি। তার মানে তিনি আগে বাংলার কথা চিন্তা করেছেন, আগে দেশের কথা চিন্তা করেছেন। তিনি তখন ভাবেননি যে বাংলাদেশের লোকেরা বাংলায় কথা বলে বলে আমাকে তিস্তা চুক্তিতে সই করে দিতে হবে। তিনি কিন্তু বাংলার স্বার্থ, ভারতের স্বার্থ সবার আগে দেখেছেন। কোনো দিন আপনারা বলতে পারবেন যে ডেভেলপমেন্টের কাজে, উন্নয়নের কাজে, বাংলার স্বার্থের কাজে জীবনে কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম কোনো ভেদাভেদ করেছেন? আসলে এটা কোন দিন আসছে? এবার আপনারা বলুন, সেই পুরনো দিন, অর্থাৎ সেই ব্রাহ্মণ্যবাদ, জোর করে চাপিয়ে দেওয়া। এই আজকের আধুনিক ভারতবর্ষেও এটা অত্যন্ত দুঃখজনক। রাম মন্দিরের উদ্বোধন হলো, রাষ্ট্রপতি আমন্ত্রণ পেলেন না, তিনি শিডিউল ট্রাইবের সমাজের প্রতিনিধিত্ব করেন বলে। এই বাংলার বুক থেকেই নবজাগরণ হয়েছিল। এই বাংলার বুক থেকেই সতীদাহ প্রথা রদ করার আন্দোলন শুরু হয়েছিল। সতীদাহ প্রথা রদ করা হয়েছিল। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন বিদ্যাসাগর। মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ যে জোয়ার এসছিল বাংলার উন্নয়নের, ভারতবর্ষের উন্নয়নের, সমাজ সংস্কারের, সেইটাকে আবার বদলে ফেলা হচ্ছে। মৌলবাদীরা কি করে জানেন? মৌলবাদীরা সবার আগে নিজেদের ইতিহাসকে মুছে ফেলতে চায়। ঠিক যেমনিভাবে বাংলাদেশের বুকে মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষেও স্বাধীনতা সংগ্রামের প্রধান এবং প্রথম জনক মহাত্মা গান্ধীর নামটাও মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে বেশি দুঃখজনক। অর্থাৎ ইতিহাস থেকে যারা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের নামটা অ্যাট এনি কস্ট মুছে দিতে হবে। আমি তাই বলছি, এই মৌলবাদী শক্তি যদি কোনোদিন বাংলায় আসে, আমি জানি সজলকে আজকে বিজেপির হয়ে হিন্দুত্বের পক্ষে অনেক কথা বলতে হবে, কিন্তু মনে মনে যখন চিন্তা করবে ওকেও বুঝতে হবে চিকেন প্যাটিসটা খেতে পারবে তো, রাত্রেবেলা যদি ইচ্ছে হয় বাড়িতে মটনটা খেতে পারবে তো, যদি কখনো ইচ্ছে হয় ও বাড়িতে মাছ এনে খেতে পারবে তো না। যেরকমভাবে গীতা পাঠ করতে গিয়ে একটা গরিব মানুষ চিকেন প্যাটিস বিক্রি করেছে, তার উপর আক্রমণ নেমে এলো। এই মৌলবাদী শক্তি যদি কোনো দিন বাংলা দখল করে, তাহলে বাংলায় বসবাসকারী মানুষ, বাঙালি সম্প্রদায় যারা এতদিন এরকমভাবে বেঁচে এসছে, তাদের জন্য কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে? এই মৌলবাদী শক্তি যদি কোনোদিন বাংলা দখল করে, এবং বাংলা দখল করাটা কেন আমি বারবার বলছি, ওরা সব সময় বলে দখল করব। দখল মানে একটা জমিদারি মনোভাব। ওরা কোনোদিন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চায় না। তাই ওরা এনআরইজিএসের টাকা আটকে দেয়, তাই ওরা বাড়ির টাকা আটকে দেয়, তাই ওরা উন্নয়নের টাকা আটকে দেয়, তাই ওরা ডেভেলপমেন্টের টাকা আটকে দেয়। ওরা অত্যাচার করে মানুষকে দখল করতে চায়। আমি শুধু একটাই কথা বলি, এরা যদি সামগ্রিকভাবে বাংলা দখল করে কোনোদিন এদের বিরোধিতা করার লোক রাখতে না পারে, তাহলে বাংলা, বাঙালি এবং বাংলায় বসবাসকারী মানুষ, আপনারা এটা মনে রাখবেন, এরা আবার বিধবা বিবাহ বন্ধ করে দেবে, এরা আবার সতীদাহ প্রথা চালু করে দেবে, এরা আবার নিচু জাতের সম্প্রদায়ের মন্দিরে ঢোকা বন্ধ করে দেবে, এরা আবার মাছ মাংস খাওয়া সব বন্ধ করে দেবে। এরা ঠিক করে দেবে আপনি কি খাবেন, আপনি কি পরবেন, আপনি কিরমভাবে হাঁটবেন। অর্থাৎ সেই পুরনো দিনের সেই ব্রাহ্মণ্য রাজ ওরা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে চায়। ওহে মৌলবাদী, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি মোটেই আমার বন্ধু নও। নমস্কার। ধন্যবাদ পার্থদা। দেখুন, পার্থদা একটা দীর্ঘ তালিকা বিভিন্ন সময় থেকে এনে বক্তব্য শুরু করলেন। তার ভেতরে বাংলাদেশের জামাত আছে, ভারতবর্ষে আরএসএস আছে, কিন্তু পশ্চিমবঙ্গের শামসেরগঞ্জের কথাটা পার্থদা বললেন না। বললে খুব ভালো লাগতো, তার কারণ আজকেই শামসেরগঞ্জের ঘটনায় 13 জনের যাবজ্জীবন হয়েছে। পরিবার অবশ্য খুশি নন, তারা আদালতে যাওয়ার কথা ভাবছেন। ওই তালিকায় যদি আমাদের মৌলবাদী শক্তির সরাসরি শিকার হয়েছেন আমাদের এই রাজ্যে হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তারা ঠাঁই পেতেন, আমার আরও ভালো লাগতো। সময়ের পথ ধরে পার্থদা হাঁটছিলেন। আমি জানি না অবশ্য পুড়িয়ে মারার কথা বললেন, তবে এই বাবা এবং ছেলেকে কুপিয়ে মারা হয়েছিল, সেই জন্য নামটা বাদ গেল কিনা। আর একটা তথ্যগত কথা বলতেই হবে, সেটা হচ্ছে সফদার হাজমির ক্ষেত্রে অবশ্য আরএসএসের দিকে অভিযোগ ওঠেনি। 1 জানুয়ারি
1989 সালে মুকেশ শর্মা, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী, সে ছিল প্রধান অভিযুক্ত। মাছের কথায় আমি বলছি যে এর থেকে ভালো কথা কি হতে পারে, যে বাঙালি মাছ ছাড়া কি করে বাঁচবে। কিন্তু আমি বলছি, যেহেতু মাছের প্রসঙ্গ উঠলো, আমি নিশ্চিত যে পরের সেশনে, বাজেট সেশনে গিয়ে পার্থদার খুব কাছাকাছি সংসদে বসেন শত্রুঘ্ন সিনহা, তাকে পার্থদা একবার জিজ্ঞেস করবেন যে মাছ নিয়ে উনি কি একটা বলেছিলেন, সেইখান থেকে উনি কি সরেছেন আমি জানি না। আপাতত পার্থদা আর একটা বাউন্সার কিন্তু বেশ নিঃশব্দে ছুঁড়ে দিয়েছেন, সেটা হচ্ছে বিজেপির এজেন্ট বলেছেন। আমি জানি না আমার পরের বক্তা হুমায়ুন কবির যেহেতু, তাকে বলেছেন কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।